এত চিন্তিত কেন মিসেস আতিকুর? মিসেস আতিকুর সম্বোধন সুরে মারিয়ার শরীরে যেন টকবক করে আগুন জ্বলে ওঠে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, মিসেস মারিয়া বলুন। নোমান বলল, কেন? স্বামী মারা গেলে পরিচয়টাও গায়েব হয়ে যায় নাকি? মনিরা কথা বলে না। নোমান আচমকায় একটু শব্দ করে হাসে। মেয়েটিকে রাগিয়ে বেশ ভালো লাগছে তার। আবার বলল, আপনার স্বামী সত্যি আপনার প্রতি লয়াল ছিল তো মিসেস আতিকুর? উপস, সরি মিসেস মারিয়া। চমকিত দৃষ্টিতে নোমানের দিকে তাকায় মারিয়া। চোখে মুখে কেমন একটা ভয়। নোমানের জন্য হুট করে আনন্দ হয়। হাসতে হাসতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে এসে বসে। মারিয়া ইতস্তত ভঙ্গিমায় নিজের ঘরে যেতে চাইলে বাধা দেয় নোমান। আমার সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য লাগবে। আজাদ আলীকে ডাক দিতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তবুও নিজেকে স্বাভাবিক দেখিয়ে সামনে গিয়ে দাঁড়াতেই নোমান প্রশ্ন করে, আশরাফ উদ্দিন কখন বাইরে গিয়েছিল? আজাদ বলল, 11:30টার দিকে স্যার। কবরস্থানে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। নোমান বলল, এ বাড়ি থেকে তারপর কেউ বেরিয়েছিল? আজাদ আলী মাথা নেড়ে না জানালো। নোমান তপ্ত শ্বাস ফেলে। তখনই মহিলা কনস্টেবল একজন এসে বলে ওঠে, স্যার, এই বাড়ি থেকে শুধু আফরা নামের মেয়েটা বেরিয়েছিল রাতে, আর ফেরেনি। থুতনিতে আঙুল ঘষে মুচকি হাসে নোমান। এক নজর মারিয়ার দিকে তাকায়। মেয়েটা দ্বিধাহীন দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়াইছে। প্রতিবেশী সকলকে উদ্দেশ্য করে বলে ওঠে, পুলিশের নির্দেশনায় বাইরে কেউ বাড়ি থেকে সরবেন না। দৈনন্দিন কাজ যেমন করেন করবেন, তবে শহর ছাড়তে পারবেন না। কেউ আমাদের সন্দেহের বাইরে না। মিসেস মারিয়া, মিস আফরাকে থানায় দেখা করতে বলবেন দুপুরের আগে। সন্দেহের তালিকায় সেই প্রথম। আটকে ওঠে মারিয়া। আফরা মেয়েটা উদ্ভট প্রকৃতির, তবে খুন করতে পারে না। অমর মেয়ের হাতে রিভলভার মানায়। চট করে বলে ওঠে, সন্দেহের তালিকায় প্রথম মানে? মাথা খারাপ আপনার? একজন মেয়ে হয়ে কাউকে গুলি করে মারা সম্ভব? নোমান বলল, টাকার কাছে যেমন সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য প্রমাণ করা সম্ভব, রক্তে মাংসে করা চতুর মস্তিষ্কের অধিকারী মানুষের পক্ষেও কোনো কিছু অসম্ভব নয়। আসামি তো আজ যেচে এসে বলবে না আমি খুন করেছি। আমাদের সাথে কোঅপারেট করুন। গাড়িতে উঠে বসে নোমান হাত দিয়ে কপাল চেপে ধরে। মিলছে না ব্যাপারটা। আশরাফ উদ্দিনের ফোনে কল লিস্ট চেক করে পাওয়া লাস্ট কল কোথা থেকে করা হয়েছে ট্র্যাক করেছে। এখন সেখানেই যাবে। হয়তো সব খোলাসা হবে, না হয়তো এই কেস ঘুরতে থাকবে রহস্যের জালে। কপালে বাম হাত দিয়ে ঘুমিয়ে আছে আফরা। এখনো সে হসপিটালে। আজ কেন জানি একটু বেশি ঘুম পাচ্ছে। সকাল 10টা পেরিয়ে কয়েক মিনিট চলে গেছে। এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে সে। মধ্যে অবশ্য একবার জেগে গিয়েছিল। নার্সের হাতে সুপের রূপ অখাদ্য খেয়ে চোখ বুজে নিয়েছে। তার কি কোনো গুরুতর অপারেশন হয়েছে? হয়নি তো। তাহলে সে কেন ওরকম গরম পানি খাবে? এর থেকে বাড়ি গিয়ে গরম গরম ভাত খাবে, শান্তি মেলবে। নার্সটি অনেকবার ডেকে চলে গিয়েছে। চোখ বুজে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে। এখনো মেয়েটা ঘুমেই বিভোর। ফট করে দরজা খুলে আদিল ঢুকে পড়ে। রাতে পরা পোশাকই গায়ে শোভা পাচ্ছে। হয়তো সারা রাত এখানেই ছিল। আফরাকে এখনো ঘুমিয়ে থাকতে দেখে আদিল ফিচেল হাসে। কোনো রকম সময় ব্যয় না করে পানির গ্লাস হাতে তুলে নেয়। তারপর আফরার মুখের উপর সমস্ত পানিটা ঢেলে দেয়। তড়িৎ গতিতে ওঠার চেষ্টা করে আফরা। রুমে কারো উপস্থিতি টের পেয়েই তো তার ঘুমটা হালকা হয়ে গিয়েছিল। ডান হাতে ব্যথা পায়, তবে প্রকাশ করে না। চোখ রাঙিয়ে আদিলের দিকে তাকাতে দৃষ্টি শান্ত হয়ে যায় তার। লোকটা সারা রাত এখানেই ছিল। ভালোভাবে উঠে বসতে বসতে বলল, ভালো টালো বেসে ফেলেছেন নাকি? আদিলের ভ্রু কুঁচকে আসে। মেয়েটা গুলি খেয়েও ভুলভাল বকছে কেন? চাপা সুরে বলল, অ্যাসাইলামে ভর্তি করতে হবে। মাথায় যে এত গুরুতর সমস্যা জানতাম না। অপমানিত হয় আবরা। থমথমে মুখ নিয়ে কিছুক্ষণ চুপ থেকে হুট করেই বলল, আপনি ডক্টর হলে আমি যে কোনো রোগী হতে পারবো আপনার কাছাকাছি থাকতে। আদিল বলল, আপনি খান বা না খান আমার কোনো যায় আসে না। তবে আপনাকে শাস্তি দেওয়ার জন্য হলেও ঔষধ খেয়ে সুস্থ হতে হবে। এই জন্য আগে খাওয়াটা প্রয়োজন, বুঝতে পেরেছেন? প্রতি উত্তরে আফরা বলে উঠল, আপনি সাইকো আবার হয়ে গেলেন নাকি? ব্যথা আমি দেব, আবার আমি আদর করে পুষিয়ে দেব। আদিল শান্ত চোখে আফরার দিকে তাকায়। এগিয়ে আসে বেডের দিকে। ঠোঁটের ভাঁজে চতুর হাসি। মুখশ্রীটা আফরার মুখোমুখি করে হেয়ালি করেই বলল, আদর করে কাছাকাছি এসেছিলাম নাকি? আসবো কাছে? খানিক ভরকায় আফরা। আদিলের গরম নিঃশ্বাস যার চোখে মুখে বাড়ি খাচ্ছে। দুজনই দুজনের দিকে তাকিয়ে। তবে কেন অনুভূতি নেই, আর না আছে কোনো আকর্ষণ। দুজনেই চোখে অদ্ভুত এক নেশা, যে নেশা হয়তো একে অপরের রক্ত দেখেই বিরাট রূপ নেবে। আফরা নিজের মুখটা আর একটু উঁচু করে বলল, আমি চাই তো, কাছে আসুন না, করুন না আদর। ফট করে আদিল দাঁড়িয়ে যায়। জোরে নিঃশ্বাস নিয়ে হন হন করে বেরিয়ে যায় কেবিন থেকে। আফরা হেসে দিয়ে উঠে দাঁড়ায়। ফ্রেশ হওয়া প্রয়োজন, বাড়ি ফিরতে হবে। মীরাটা কোথায় কে জানে।
অস্থির চিত্তে পায়চারি করছে মনিরা। কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে দুশ্চিন্তা আর অগাধ ভয়। যতবার আপনার নম্বরে ফোন দিচ্ছে ততবার মেয়েলি কণ্ঠে একই বুলি শুনতে হচ্ছে। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পর আবার চেষ্টা করুন। মেয়েটা কোথায় আছে কে জানে, কোনো বিপদ হলো না তো? মনিরার ভয় যেন একটু একটু করে বাড়তে থাকে। গলা শুকিয়ে আসে, বাম পাশটায় কেমন ব্যথা করে। অল্প সময়েই মেয়েটা পরিবারের একজন হয়ে গিয়েছে, তার জন্য যদি বিপদে পড়ে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। বিছানায় বসে মিহি মায়ের গতিবিধি লক্ষ্য করছে। হুটহাট কেঁপে ওঠায় ভয় পেয়ে যায়। মনিরা হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। ছোট হাত দিয়ে কপালে ঘামগুলো মুছে দিতে যেতেই মনিরা বাধা দেয়, গন্ধ বলে। তবু মিহি শোনে না। মায়ের শরীরে ঘামের গন্ধ করবে বলে সে ধরবে না? তা হয়। যত্ন নিয়ে মুছিয়ে দিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়। অভিজ্ঞতার মতো বলে ওঠে, টেনশন করো না আম্মু, ম্যামের কিছুই হবে না, ম্যাম অনেক স্ট্রং। চিন্তার মাঝেও হেসে ওঠে মনিরা, মেয়েকে জড়িয়ে ধরে বলে ওঠে, তাই যেন হয় রে মা। তবে আমি এখন বাইরে যাব, তুমি দাদুর কাছে থাকতে পারবে না? মিহি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে দাদুর কাছে থাকতে চলে যায়। মনিরা পরনের শাড়িটা পাল্টে রঙিন একটা থ্রি পিস পরে তৈরি হয়ে নেয়। তার জীবনের সকল রং ফিকে এসেছে, সে কেন রঙহীন পোশাক পরবে? সমাজের ভয়ে? সমাজের ভয় সে করে নাকি? বাড়িতে এখনো কয়েকজন মানুষ উপস্থিত। সবার সামনে যেতে মনিরার একটু অস্বস্তি হয়, কিন্তু কিছু করারও নেই। সেকেন্ড কোনো অপশনই খোলা নেই। ইতস্তত ভাব নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই বয়স্ক কয়জন যেন ভূত দেখার মতো চমকে ওঠেন। একে তো এমন সময় বাইরে যাচ্ছে, তার উপর বিধবা একজন মেয়ে হয়ে রঙিন জামা কাপড় পরেছে। একজন তো বলেই বসেন, হাই আল্লাহ, এটা কি পরেছো বৌমা? তোমার জামাই না মরেছে? তারপরেও তুমি এমন রঙের জামা পরছো কেন? আমাদের দেখো নাই? আমরা তো অমন পড়তাম না। মনিরা এই ভয়টাই পাচ্ছিল, জবাব দিলেও বেয়াদব, না দিলেও বেয়াদব। তাকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে হবে। কিছুটা বিরস মুখে বলল, কি করব চাচি, আপনার ভাতিজাই তো এমন চেয়েছে, আমাকে ভালো দেখতে চেয়েছে, সবসময় আনন্দে রাখতে চেয়েছে। কতবার যে বলেছে, মনিরা আমার কিছু হয়ে গেলে আর সবার মতো তুমি সাদা কাপড় পরো না, তুমি রঙিন কাপড় পরো, দেখতে ভালো লাগবে। আমার বউ যে আমি সবসময় রঙিনভাবে দেখতে চাই। জীবিত থাকতে তো সব কথাই অক্ষরে অক্ষরে পালন করেছি চাচি, মৃত বলে তার কথা মানব না? আমার যে পাপ হবে। একথা বলে মনে মনে হাসে মনিরা। জীবনের মোড়ে মোড়ে ধাক্কা খেয়ে আজ সে দারুণ অভিনেত্রী হয়ে গেছে। অনায়াসে কত মিথ্যা বলে দিল। বয়স্কদের মন নরম হয়, মেয়েটার প্রতি অগাধ সহানুভূতি টের পান তারা। আরেকজন মনিরার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেন, সান্ত্বনা সুরে বললেন, মন খারাপ করিস না মা, তোর মুখে হাসি দেখলে ছেলেটার আত্মা শান্তি পাইব। তোর মতো বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কোথায় যাচ্ছিস যা, মন ভালো হবে। মনিরা বিষণ্ণ হেসে হাঁটা ধরে। সত্যি ভাগ্যের ব্যাপার তো তার মতো বউ পাওয়া। না হলে এত এত অন্যায়ের পরও এত বছর সংসার করেছে। গেট পেরিয়ে বাইরে বেরোতেই কনস্টেবল আজাদ আলী মুখোমুখি হয় সে। আজাদ আলী বাঁকা চোখে মনিরাকে পর্যবেক্ষণ করে বললেন, কোথায় যাচ্ছেন ম্যাডাম? মনিরা বলল, শহর ছাড়ছি না, কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, আবার নিজের বাড়িতে ফিরে আসবো। আপনারা অপরাধীদের নিয়ে ভাবুন, কাজে দেবে। আপনাদের যে অফিসার কাজেই বাড়াই নেই, দেখেন কেসটা সলভ করতে পারেন কিনা। একথা বলেই মনিরা রিস্কা ডেকে উঠে বসে। আজাদ আলী মুখটা হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রিস্কার দিকে। কি মেয়ে রে বাবা, একটা প্রশ্নের পেছনে কতগুলো কথা শুনিয়ে গেল। বাকি দুই কনস্টেবল আজাদ আলী এক্সপ্রেশন দেখে হেসে ওঠে। চোখ রাঙিয়ে তাকাতেই কেমন চুপসে হয়ে যায়, যেন লোকটাকে প্রচুর ভয় পায় তারা। মিসেস নুরি ঘুম থেকে উঠেছে সবে। আজ একটু দেরিতেই উঠেছে। বেলা এখন 11টায় কাঁটায়। অনল মাহমুদ বাড়িতে ফেরেনি। চাপা শ্বাস ফেলে ঘুম ঘুম চোখ নিয়ে ফ্রেশ হতে চলে যায় তিনি। ফ্রেশ হয়ে বাইরে বের হন। খিদে পেয়েছে, তবে সিঁড়ি বেয়ে নিচে নামার আগেই থেমে যান তিনি। থরথর করে কেঁপে ওঠেন। নিঃশ্বাসের গতি কেমন ঘন হয়ে আসে। হাঁপানির রোগীর মতো হাঁপাতে হাঁপাতে নিচে নামেন তিনি। চেঁচিয়ে বলে ওঠেন, আসমানি! হাতে থাকা ভাতের লোকমা পড়ে যায় নিচে। আতঙ্ক ঘিরে ধরে আসমানিকে। চমকিত দৃষ্টিতে মিসেস নুরির দিকে তাকিয়েই ভয়ে গলা শুকিয়ে আসে তার। সকাল সকাল সাহস করে অনিককে ঘর থেকে বাইরে নিয়ে এসেছিল। নিজের হাতে রান্না করেছে, যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছিল তাকে। কয়েক লৌমা মাত্র খেয়েছে ছেলেটা। এর মধ্যেই মিসেস নুরির আগমনে দুজনেই আতঙ্কে ওঠে। অনেক ভয় পেয়ে আসমানির পেছনে লুকিয়ে পড়তেই মিসেস নুরির রাগ যেন বেড়ে যায়। তেরে এসে বলতে থাকেন, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? তোকে যে উপরে যেতে বারণ করেছি, এত বড় স্পর্ধা, আজকে তোকে মেরেই ফেলবো। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন আসমানির বাম গালে। একবার নয়, পরপর 4বার মেরে ক্ষান্ত হন না মিসেস নুরি।
আসমানি ভয় ও ব্যথার শব্দ করে কেঁদে ওঠে। ডাইনিং টেবিলে এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে অনিক। দেখে মনে হচ্ছে সেও কেঁদে দেবে। মিসেস নুরি আসমানি চুল হাত মুঠো করে ধরতেই আসমানি শক্ত হয়ে যায়। নিজেকে প্রোটেক্ট করতে মিসেস নুরি কাঁধ ধরে ধাক্কা দিতেই পড়ে যান তিনি। রাগ যেন তরতর করে বেড়ে যায়।